থেকে একটু ধরা হোক। পড়েছো? পড়াশোনা করেছো আর এত হ্যাঁ কেন ক্লাস এত বন্ধ করছো কেন? কলেজে চাপ আসছে। তোমরা পড়াশোনা করেছো? গত দিনের ওই পড়াশোনা গুলো করেছো তো? এ অনন্যা তুমি? হ্যাঁ বলো। পারলে পারবো কেন বলো। ভারতে কত সালে প্রথম অফিসিয়াল জনগণনা হয়েছিল? হুম আচ্ছা 1881। বলো ভারতের 2011 সালের জনগণনা ভারতের কততম জনগণনা? হ্যাঁ পঞ্চম বলেছি। ভারতের কততম জনগণনা? আমি স্বাধীন ভারতও বলিনি। পঞ্চদশ মানে 15তম। বোঝা গেছে? আর স্বাধীন ভারতের সপ্তম। এগুলো মাথায় রাখবে। বোঝা গেছে? এ বলো, তুমি বলো ভারতের জনঘনত্ব কত? হ্যাঁ দাঁড়াও পেছনে বলো তুমি। পড়ো তোমরা, এগুলো পড়ো, এগুলো খুব দরকার। ওই জন্য আমি জনগণনাটা আগে করিয়ে দিলাম। জনগণনাটা 82 কিমি পার বর্গ কিমি হয়। হ্যাঁ 382 জন পার বর্গ কিমি, মানে প্রতি বর্গ কিমিতে 382 জন। বুঝলে? আচ্ছা এরপর বলো দেবজ্যোতি কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? কতজন? 1102 জন প্রতি বর্গ কিমিতে। আর এ বলো পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? দাঁড়াও কান ধরে দাঁড়াও করে দেবো। দাঁড়াও পশ্চিমবঙ্গের জনঘনত্ব পড়োনি কেন? পশ্চিমবঙ্গে 98 কোথায় যাচ্ছে? 1029। পড়ো, না পড়লে কি করে হবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1029 কত? পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে কততম? না না, পশ্চিমবঙ্গের জনঘনত্ব ভারতের মধ্যে কততম স্থান অধিকার করে জনঘনত্বের দিক থেকে? দ্বিতীয়। ঠিক আছে, ঘনত্ব বলেছি আমি, টোটাল বলিনি। আচ্ছা ঘনত্বের দিক থেকে দ্বিতীয়। বলো হ্যাঁ হ্যাঁ বিহারের পরে। আচ্ছা কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি টোটালের দিক থেকে? কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? বলো। উত্তরপ্রদেশ। সাক্ষরতার হার কোন রাজ্যে সবচেয়ে বেশি? সাক্ষরতার হার আন্দাজেও বলে দিতে পারা উচিত তোমার, আন্দাজেও বলতে হবে। হ্যাঁ কেরল। বিহারে সবচেয়ে কম। আচ্ছা লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সবচেয়ে কম? লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সবচেয়ে কম? হরিয়ানা। খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসছে এটা, আর ভবিষ্যতেও আসবে। ঠিক আছে, লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সবচেয়ে কম, মানে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম হরিয়ানাতে। বুঝলে? মানে হ্যাঁ ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক কম। আর সবচেয়ে বেশি কোন রাজ্যে? হ্যাঁ সবচেয়ে বেশি কোন রাজ্যে? এ বলো বলো কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি? হ্যাঁ তুমি এত কামাই করো কেন? আর পড়াশোনা তুমি আজকে নতুন আসতে? তোমাকে তো কোনোদিন দেখিনি। আচ্ছা অনেকদিন আগে আসছে তাই তো? তারপর ছেড়ে দিলে কেন? আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছো? হ্যাঁ সেটা কোথায় গো? ও আচ্ছা আচ্ছা ওই দিকটা। ঠিক আছে এই দিক। ঠিক আছে পড়ো, কামাই উপস্থিত থাকো, প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স করাটা সবচেয়ে বড়। কম্পিটিটিভে রেগুলারিটিটা সবচেয়ে বড় জিনিস। ধীরে ধীরে এগোলেও তুমি পৌঁছে যাবে, কিন্তু রেগুলারিটিটা মেনটেন করতে হবে। নইলে ওই দুদিন ছাড়া দুদিন এলে ওতে কিচ্ছু হবে না। বুঝলে? হে বলো নারী পুরুষের অনুপাত বেশি সবচেয়ে কোন রাজ্যে? বেশি কোন রাজ্যে? মিজোরাম। কেরালাতে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি। শিক্ষিত রাজ্য একটু দেখবে না? ঠিক আছে। আচ্ছা পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গে কি 74?
হ্যাঁ হ্যাঁ, 82 তো পুরুষ। গড় সাক্ষরতার হার, সাক্ষরতার হার মানে গড় 77 দশমিক সামথিং, 77টা মনে রাখলেই হবে, পয়েন্টের পরটা না মনে রাখলেও চলবে। পশ্চিমবঙ্গে বলেছি, ভারতে 74 পয়েন্ট সামথিং। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে হচ্ছে 77 পয়েন্ট সামথিং। ঠিক আছে, ওই তোমার রাউন্ড ফিগারটা মনে রাখলেই হবে মোটামুটি, পয়েন্টের পরগুলো তো মানে অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা বলো, ভারতের কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? রাজস্থানে। আচ্ছা, ঠিক আছে। এবার বলো, পশ্চিমবঙ্গের কোথাকার নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি, বলতে পারবে? পশ্চিমবঙ্গে কোন জেলায় নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোন জেলায় বেশি? আমি বলেছি জনসংখ্যা কোন জেলায় বেশি। আচ্ছা, অনুপাতটা বলো, কে বলবে? নারী পুরুষ অনুপাত, নারী পুরুষ অনুপাত বলেছি বেশি। দার্জিলিং, ওটা সাক্ষরতার হার, সাক্ষরতার হার পূর্ব মেদিনীপুরে গিয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার কি বলেছিলাম, জেলা, কোন জেলায় জনসংখ্যা সর্বাধিক? কোন জেলায় জনসংখ্যা সর্বাধিক? উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? দক্ষিণ 24 পরগনা। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুলিয়ে যাবে তো, একবার দুবার পড়লে গুলিয়ে যাবে, আবার বারবার পড়তে হবে, বুঝতে পেরেছো? ওটা একবার দুবার পড়ে মনে রাখার বিষয় নয়, এইভাবে আলোচনা করতে করতে আবার বারবার পড়বে, পড়লে তবে মনে থাকবে, ওটা একবার দুবার পড়ে মনে থাকে না, এটা স্বাভাবিক জিনিস। হয়ে গেছে? আচ্ছা, জনসংখ্যার বিভাজন রেখা বলা হয় কোন সালকে? জনসংখ্যার বিভাজন রেখা বলা হয় কোন সালকে? দেবজ্যোতি, এটা তো বহুবার আলোচনাও করেছি, মানে গ্রেট ডিভাইড লাইন। হ্যাঁ, যেটা মানে কার ওপরে বেশি, মানে জনসংখ্যার ওই বেড়েছে। আচ্ছা, আমি তোমাকে ওইটা বুঝিয়ে বলবে কোশ্চেনে, কোশ্চেন তো ওইভাবেই দেওয়া আছে যে জনসংখ্যার বিভাজন রেখা কোন সালকে বলা হয়? 1921। ওটা তো লেখানো আছে অনন্যা, লেখানো নেই, দেখবে, দেখাবো, খাতা দাও, খাতা দাও, একদম প্রথমে খোলো, ইংলিশে লেখানো আছে, দাও দাও, খাতা দাও আমাকে। হ্যাঁ, তাহলে আচ্ছা, ওই তো জনসংখ্যার বিভাজন রেখা বলতে পারো, কি ইংলিশ টার্ম কি ছিল বলো? আচ্ছা, অব, ওটা না, দাও অনন্যা, দেখি দাও, আমি এটা ইংলিশ টার্ম, হ্যাঁ, ইংলিশে এই তো, দি ইয়ার 1921 ইজ নোন অ্যাজ দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড, এই তো লেখা আছে, বা মহান বিভাজন রেখা, যা খুশি। আচ্ছা, আচ্ছা, তারপরে বলো, হ্যাঁ দেখি খাতাটা একটু দাও তো, আর কিছু কোশ্চেন সব মনে আসছে না, কিছু ধরি, অনেক কিছু ধরা আছে। আচ্ছা বলো, ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস মানে ওই ভারতীয় জনগণনার জনক, ভারতীয় জনগণনার জনক। এটা তো দেবজ্যোতি, এগুলো ভুলে গেলে কি হবে? WC প্লাউডেন, প্লাউডেন, বোঝা গেছে? তাহলে WC প্লাউডেন। আচ্ছা, হ্যাঁ, ভারতে প্রথম কত সালে ওই জনগণনা শুরু হয়? প্রথম জনগণনা শুরু হয় 1872, আর অফিসিয়াল 1881। প্রথম কার আমলে হয়েছিল, আর অফিসিয়াল
বলেছিল আর বলেনি, এবারে ওইগুলো আর বেশি জোর করলে করা যায় না, বলে বলে ওই বলছিল স্যার ভালো হয়নি অতটা। ঠিক আছে, ইংলিশটা পড়ো, মুখস্থ করো, ওই এই পরীক্ষাগুলোর জন্য একটু মুখস্থ করে এলেই হয়। ইংলিশ গুলো এইসব পরীক্ষাগুলো একটু মুখস্থ করে গেলেই হয়ে যায়, বুঝলে? তোমরা একটু গুরুত্ব দাও, পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটু পরীক্ষাগুলো গুরুত্ব দাও। আচ্ছা, যাই হোক, এগুলো হলো। এবারে একটু তাহলে আজকে ইতিহাসটা বলে দিই। তোমাদের একটা পাঠিয়েছি, দেখো, 1:20 বাজে, তারপরে আর একটু আলোচনা হবে। হ্যাঁ, ইতিহাসটা এই দুটো শেষ করে দিই, মাঝখানের গ্যাপটা শেষ করে দিই, এরপর স্বাধীনতা আন্দোলনে ঢুকবো, মাঝখানের গ্যাপটা শেষ করে দিই। আচ্ছা, তোমাদের আমি পাঠিয়েছিলাম না, একটা নোট পাঠিয়েছিলাম, দেখো তো, আমি তোমাদের নোট পাঠিয়েছিলাম একটা 11:30টার দিকে, ওই যে লেখা আছে তুঘলক সৈয়দ লোদী বংশ, তুঘলক সৈয়দ লোদী বংশ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রেলের গ্রুপ ডি করেছো? আচ্ছা, কবে পরীক্ষা পড়েছে? দেখায়নি এখনো না? তোমারটা কত? 15 তারিখ? কোথায় দিয়েছো? কলকাতা? 15 তারিখ মানে তোমার এখনো সেন্টার দেয়নি, তাই তো? সেন্টার কোথায় পড়েছে দেয়নি এখনো। আচ্ছা, ওই প্রথমে যাবে তোমাদের আধার কার্ড। হ্যাঁ, কি বলো বলো। ও ঠিক আছে, দাও তো, তুমি পরীক্ষা দাও তো, পাস করে। এখন কারেকশন, হ্যাঁ শোনো, কারেকশনের ডেট দেবে, কোনো প্রবলেম হয় না, কারেকশনের ডেট দেবে। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। দাঁড়াও বলছি, কারেকশনের ডেট দেবে, তুমি কারেকশন করে নেবে। এখনো দেয়নি, কারেকশনের ডেট দিলে তোমাদের গ্রুপে পেয়ে যাবে, আমাদের সন্দীপদা দিয়ে দেয় সবকিছু। কারেকশনের ডেট দিলে এদিকে কারেকশন করে নেবে, আর না হলে ওখানে গিয়ে ওই যখন ঢুকবে না পরীক্ষা রেখে, ওটা কিন্তু চেক করে, সম্ভবত আমার মনে হলো এবারে একজনকে ধরেছিল, ও চেক করে ম্যারেড আনম্যারেড বিষয়টা। অসুবিধা নাও হতে পারে, মানে পরীক্ষা দিতে গিয়ে এদিকে পরীক্ষা দিতে গিয়ে অসুবিধা নাও হতে পারে, বুঝলে? পরীক্ষা দিতে গিয়ে কোনো অসুবিধা হবে না, আশা করি। পরে অসুবিধা হবে, মানে তুমি যখন এখন পরীক্ষা দিতে গেলে আশা করি অসুবিধা হবে না, যখন তুমি ওই পাস টাস করবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে ধরবে। না, ওই গল্প তোমার কবে বিয়ে হয়ে যাবে, পরীক্ষায় বসা নিয়ে কোনো সমস্যা হবে না। এদিকে শোনো, এত একটা কথা নিয়ে এত বেশি কথা বাড়িও না। পরীক্ষায় এডিট অপশন দেবে, সোজা হিসেব এডিট করে নেবে, আর চাপ নেওয়ার কিচ্ছু নেই, বোঝা গেছে? হ্যাঁ, আর যদি না হয় কোনো কারণে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে শোনো, না বেশি কথা হচ্ছে, হ্যাঁ, সব আমি বলে দিচ্ছি, শোনো, আমি বলে দিচ্ছি, এগুলো সব বলে দিচ্ছি। পরীক্ষার সেন্টারে যাবে, এদিকে নাম করিয়ে দেবো আমি এবার পেছনে ঘুরলে। পরীক্ষার সেন্টারে যাবে, একদম সিম্পল ভাবে যাবে, ঠিক আছে? কারণ ওরা যদি টিসিএস, আমাদের এখানে ম্যাক্সিমাম লোকে টিসিএস পড়ছে, এবারে যদি টিসিএস 3 বার চেক করবে, বলে দিলাম, 3 বার 2 বার এরকম চেক করবে। প্রথমবার তোমার ওই সব ব্যাগ বলে দেবে যে এই জিনিস থাকবে, বাকি সব ওদের গোডাউনে রেখে দিয়ে আসবে, ঠিক আছে? এবারে কি করবে, এই যে তোমার ধরো হাত, আমি সোয়েটারের যে হাতে লে করে রাখছি, ওটা এরকম খুলে চেক করবে, বোঝা গেছে? সবকিছু, হ্যাঁ, সবকিছু চেক করবে, জুতো পর্যন্ত, বুট পরে গেলে বুট খুলে চেক করবে, হাতে কোনো ঘড়ি থাকবে না, কোনো ধাতব জিনিস থাকবে না, বোঝা গেছে? কোনো ধাতব জিনিস থাকবে না। ছুটের এই যে ভাঁজ করা, ভাঁজ খুলে দেখবে, ভাঁজ খুলে দেখাতে হবে না, পকেট থাকা যাবে না, তাহলে আমরা পকেট ছেড়ে পরীক্ষা দিতে যাবো, বেল খুলে দিতে হবে। হ্যাঁ, না কেউ বলেছে, না ওটা কিছু নয়, ভুলভাল বলেছে, তোমার পকেটে কোনো কিছু রাখা যাবে না, একমাত্র টাকা ছাড়া, টাকা 2-10 টাকা রাখতে পারো, সেটা ওদের দেখিয়ে, এবং রুমাল,
এরা এত কথা বলে তো আমি কিন্তু বলবো না আর এগুলো কিছু। এবারে পকেটে রুমাল নিয়ে গেলে রুমালটা খুলে ওদের ঝেড়ে দেখাতে হবে, বোঝা গেছে। টুপিয়ে যদি পরে যাও টুপিয়ে করতে হবে, ছেলেদের বেল খুলে ফেলতে হবে, ঠিক আছে। আর মোটামুটি এইরকম ব্যাপার, কোনো কিছু সন্দেহভাজন। হ্যাঁ, আর পেন আর গলায় কিছু থাকবে না, মানে গলায় কোনো ধাতব জিনিস থাকবে না, হাতে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। কোথাও কোনো ধাতব জিনিস কিছু থাকবে না। সোয়েটার পরে গেলে ওরা বারবার ওগুলো পরে যেতে পারো, কিন্তু চেক করবে বারবার, বোঝা গেছে, ভালো করে চেক করবে। হ্যাঁ, না ঠান্ডা লাগবে তখন অসুবিধা হবে। এবারে এইরকম ব্যাপার, যতটা পারবে সিম্পল যাবে, ঠিক আছে। ওই অ্যাডমিট আর একটা আইডেন্টি প্রুফ দেওয়া থাকে যে এই নিয়ে যাবে, 2 কপি ফটো আর একটা আইডেন্টি প্রুফ, মানে আধার কার্ড, মেনলি আধার কার্ড। এবং আধার কার্ডে প্রত্যেকের জন্য মোবাইল নাম্বার এক থাকে। মোবাইল নাম্বার অ্যাড না থাকলে কিন্তু সমস্যায় পড়তে হয়। আর অনেকের ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হয়, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্টের যদি সমস্যা হয় ওরা মোটামুটি একটা ব্যবস্থা করে দেয়। আর ওখানে হ্যাঁ ওগুলো অসুবিধা নেই। আর ওখানে করবে যে তুমি তোমার এটা থাম, ঠিক আছে, থাম কোন একটু খেয়াল করবে যে ওরা কোন থামটা নিচ্ছে, ঠিক আছে। ওটা আমি ভুলে গেলাম বিষয়টা। আগে ওইখানে ঢোকার সময় না, রাইট লেফট সবার কিন্তু শুধু রাইট নাই তাই নয়, রাইট লেফট দুটোই নাই, বুঝতে পেরেছো। আমি এবারে গিয়ে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ভেরিফিকেশন মানে তোমাকে বসতে দেওয়ার আগে তোমার ওই কম্পিউটারের সবকিছু চেক করে নিয়ে তোমার সিট সিলেক্ট করবে, বোঝা গেছে। এবারে এরকম ব্যাপার, যদি কারো ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হয় ওরা সেটা মোটামুটি টিসিএস বিশেষ করে ব্যবস্থা করে দেয়। অন্যান্য অনেক সেন্টারে একটু সমস্যা হয়, টিসিএস এ বললে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, তবে ওরা প্রচুর চেক আপ করে, সেটা ভালো, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু পরীক্ষার সময় আবার একবার আসে একটু ডিস্টার্ব করতে, সেটা একটু সমস্যা হয়, বোঝা গেছে। হ্যাঁ, এই পরীক্ষার করোনার সময় খুব ডিস্টার্ব করতে, এখন ডিস্টার্বটা একটু কমে গেছে। ওই যারা পরীক্ষা নিচ্ছে, বুঝতে পেরেছো, যারা এক্সাম, ওখানে তুমি যাওনি কোনোদিন না, তাহলে আচ্ছা হয়ে গেছে, আর কোনো বিষয় নয়। এবারে যাবে, দুটো আইডেন্টি প্রুফ নিয়ে যাবে, ওরা বারবার চেক করে, তুমি গেলেই বুঝতে পারবে, আর ভয় পাওয়ার কিছু নেই, একদম আরামসে ঢুকবে। হ্যাঁ, এবারে ওই ওয়াশরুমে যাওয়ার ওটা বলে দেয় যে এই যে ঢুকবে আর বেরোতে পারবে না, ঢুকে গেলে একবার করে ওরা বলে দেবে যে তুমি ওয়াশরুমে প্রয়োজন হলে ঘুরে আসো, কিন্তু ওই ঢুকে গেলে আর বেরোতে দেবে না, কোনোভাবেই বেরোতে দেবে না, বোঝা গেছে। ওইটা সাবধান মোটামুটি। এবারে ওই ঢুকে যাওয়ার এবারে ওখানে গিয়ে চাপ নেবে না কোনোভাবে, অনেক সময় গিয়ে বসে থাকতে হয়, ওইখানে অনেকে বোরিং হয়ে যায়, স্বাভাবিক। আর যা পারবে মোটামুটি করে আসবে। প্রথম পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, নিজের মতো করে নিজের মনে প্ল্যানিং করে যাবে, আমি কিভাবে পরীক্ষা দেবো, 100 করবো না যেটা পারবো সেটা করবো, সেটা প্ল্যানিং করে যাবে, বোঝা গেছে। এই হচ্ছে বিষয়, আর কোনো কিছু না। আর সামনে যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো এলে এতটা চাপ নেই, ঠিক আছে। মোটামুটি গিয়ে পরীক্ষা দেবে। গ্রুপ সি গ্রুপ ডি তো আপাতত এই ডেট আছে, পরে কি হবে জানি না, ওই 18 আর 25 তারিখ। হ্যাঁ হ্যাঁ, বিশেষ। আচ্ছা, সবাই ফর্ম ফিল আপ করছে তো? সবাই সব ফর্ম ফিল আপ গুলো করছে তো? গ্রুপ ডি করনি কেন এখনো? করে দাও, এরপরে সমস্যা শুরু হবে। হ্যাঁ, আজকে হবে, ঠিক আছে। ডেট হয়তো 2-4 দিন বাড়াবে, কিন্তু বাড়ি 8 তারিখ করে, 3 তারিখ ছিল, বাড়ি 8 তারিখ করেছে, এরপরে আর ডেট পাবে না। আর ওই পরীক্ষায় না বসলে তাহলে কি জন্য পড়াশোনা করছো? পরীক্ষায় অবশ্যই বসো। না না, খুলে যাবে না, একদম ওর ভয় দেখিয়ে লাভ নেই, না খুললে আবার। হ্যাঁ, এই তো। হ্যাঁ, আচ্ছা, আমাদের সেন্টার থেকে তো করে দেবে বলছিল, তোমরা করোনি কেন? সবাই দাদা তো বারবার বললো যে সেন্টার থেকে করিয়ে দিচ্ছে। আজকে তো দাদা নেই, কি করবে। এই পেছনে অনন্যা দেখিয়ে দেবে, তো দেখিয়ে দেবে পরে, দেখিয়ে দেবে। আচ্ছা, এদিকে এবার শোনো, আর কথা নয়। সঞ্জু, তুমি বললে অ্যাপ্লিকেশন করলে, স্যার বলে দিন, বলে ওদিকে গল্প হচ্ছে। আচ্ছা, যাওয়ারটা পরে শুনে নেবে না, সেক্টর 5। হ্যাঁ, ওই তো বলে দিল, কিসে সবসময় ভালো না, না সবসময় জায়গা দেয়।
হ্যাঁ তিনটা তুলতে হবে তবে খাবে লাইন মানে কি বুঝতে পারছি অনেক সিকিউরিটি এবং বাড়িতে হ্যাঁ লাইন ধরে প্রত্যেক জনের ব্যাগ থেকে মোবাইল বার করো যে লক খুলতে চালু করে দাও লক খুলছে মানে ব্যাগটা বাইরে রেখে দিয়েছি তো ব্যাগটা ছাড়ার আগে আমি ফোনের লকটা খুলতে পারছি কিনা ওটা দেখে তারপরে ও আচ্ছা আচ্ছা তোমার নিজস্ব ওটা নিজের তোমাদের নিজস্ব ফোন বা অন্য অন্য কারোর ফোন আছে ঠিক আছে হ্যাঁ এগুলো ভালো সিকিউরিটি ভালো যার ফলে লক নিয়ে শেষ করো যার মানে লক নেই সে ফোন নিয়ে যাবে না ফোন নিয়ে যাবে না ফোনটা ফেলে দেবে বাইরে না ব্যাগ নিয়ে যাওয়ার ফোন আছে ও ব্যাগ নিয়ে যাওয়ার ফোন আছে হ্যাঁ তো ফোনে লক ফোনের লক নেই এরকম ফোন আছে এরকম পাবলিক নেই না আচ্ছা আর কথা বলো না এবারে দেখো আচ্ছা এর আগে ইতিহাস কতদূর হয়েছিল বলো ইতিহাস হয়েছিল খলজি বংশ পর্যন্ত হয়েছিল তাই তো খলজি বংশের প্রতিষ্ঠাটাকে আলাউদ্দিন খলজি বংশ প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ না মোহাম্মদ লোদি লোদি কিভাবে খলজিতে যাচ্ছে বলো কে অনন্যা খলজি বংশের প্রতিষ্ঠাটাকে মোহাম্মদ ঘুরি জালালউদ্দিন খলজি খলজিকে আনবে তো তোমরা যাই ভুল বলো কিন্তু খলজিতে থাকো কিন্তু অন্য লোদিতে চলে যাও না ঠিক আছে তাহলে জালালউদ্দিন ফিরোজ খলজি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা আচ্ছা বলো তো দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেছিল তাহলে দাগ ও হুলিয়া প্রথা প্রথম কে ওইটা চালু করেছিল এ আলাউদ্দিন খলজি চালু করেছিল এটা বুঝলে ওকে অনুকরণ করে আবার আমাদের শের শাহ করেছিল বুঝতে পেরেছো প্রথম এ কিন্তু আলাউদ্দিন খলজি বুঝতে পেরেছো আচ্ছা কে প্রথম তাহলে ওই সরাসরি বেতন দিয়ে সৈন্য ব্যবস্থা গঠন করেছিল ওটাও হ্যাঁ হ্যাঁ দাদাটা পাওনি না ওটা একটু ডিপ লেভেলের কোয়েশ্চেন ছিল ঠিক আছে ওগুলো ওই জন্য হিস্ট্রিতে একটু ডিপে পড়তে হয় ওই যে এর বইটা পাওয়া যায় হিস্ট্রির একটু ডিটেলসে পড়বে বুঝলে টেক্সট বই পাওয়া যায় কিনে নিয়ে একটু পড়বে হিস্ট্রিটা বিশেষ করে আর জিওগ্রাফিটা এই দুটো ডিটেলসে পড়তেই হয় এই দুটো না পড়লে কিন্তু ঠকে যাবে এই দুটো শুধু নোট করে হয় না একটু ডিটেলসে পড়তে গিয়ে একটা করে বই কেনার চেষ্টা করে হিস্ট্রি জিওগ্রাফি হ্যাঁ আচ্ছা তারপরে বলো দাস বংশের প্রতিষ্ঠাতা কে হুম ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবক তোমার ফিরোজ শাহ তুগলক ঠিক আছে আর তাহলে কুতুবউদ্দিন আইবক ঠিক আছে আচ্ছা কে 17 বার ভারত আক্রমণ করেছিল 17 বার ভারত আক্রমণ করেছিল বাবর না বাবর তো পরে কে 17 বার ভারত আক্রমণ করেছিল এ সুলতান মাহমুদ বুঝলে সুলতান মাহমুদ ভারতের যত মন্দির সব ধ্বংস করে দিয়ে চলে গেছিল আচ্ছা তারপরে কি বলছি সুলতান মাহমুদ আচ্ছা বলো হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল 1100 কোথায় যাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই বলো দেবজ্যোতি না 570 আর ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে 632 বুঝলে এগুলো পড়বে ভালো করে সরি আমি বললাম ও মারা গেছিল আর কি মারা গেছিল 632 বুঝা গেছে আচ্ছা এবার বলো ঠিক আছে এগুলো আমি গতদিন খুব ভালো করে বুঝিয়ে বলেছি মানে ওই দিন একটু ভালো করে সবাই পড়ে আসবে আর নোটে সব ভালো করে দেওয়া আছে এগুলো নাম মনে রাখলে কি হবে তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ শুধু 17টাই চলে যাচ্ছে হ্যাঁ তরাইনের প্রথম যুদ্ধ 1191 আর দ্বিতীয় যুদ্ধ 92 কার সঙ্গে কার পৃথ্বীরাজ চৌহান ঠিক আছে তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখবে এগুলো না পড়লে কি একবার অন্তত রিডিং করো ধারণাটা থাক অন্তত নইলে তুমি শুধু পরীক্ষার অজুহাত দিয়ে পড়ছো না তোমরা পড়ছো না কেন হ্যাঁ না রেসপন্স করলে কি করে পরবর্তী পড়ায় যাবে কেউ পড়াশোনা করছো না অজুহাত দিয়ে হ্যাঁ
দেব যদি ছাড়া আগের ব্যাচের ছেলেগুলো পড়াশোনা করতো, তোমরা ও ছাড়া আর কেউ পড়াশোনা করছে না ঠিকঠাক, তাহলে ও বেকার হচ্ছে। তো এই যে আমি পড়িয়ে দিয়ে চলে যাচ্ছি বা এ করছি, এগুলো বেকার হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। অন্তত একবার করে রিডিং পড়ো। বাড়িতে কত পড়ছো তোমরা কলেজের জন্য, এর জন্য কত পড়ছো? হোক প্রেশার দিলেও ঘোরাঘুরি প্রচুর সময় পাচ্ছ, হোক দিন না, ওগুলো কি পুরো সব পড়ে শেষ করছো? সবগুলো একটু একটু পড়ো, এগুলো পড়ছো এখন, একবার করে রিডিং পড়ো, ধারণাটা থাক, বুঝলে? অতএব এই জিনিসগুলো এতটা অবহেলা করো না। আচ্ছা হোক। আচ্ছা, সুলতানি সাম্রাজ্যের প্রথম এবং শেষ মহিলা সুলতান কে ছিলেন? সুলতানা রাজিয়া, বুঝলে? ও সুলতান শব্দ নিয়ে মত পার্থক্য আছে, সুলতানা নিয়েও মত পার্থক্য আছে, যাই হোক সেগুলো পরে হবে। আচ্ছা, এরপরে তাহলে হলো কি আমাদের, তাহলে রাজবংশ হলো, তারপরে কি হলো, খলজি বংশ হলো, ঠিক আছে? এরপর আসছি কিসে কিসে, এরপর বাকি আছে তুঘলক বংশ, ঠিক আছে? তারপর হচ্ছে সৈয়দ বংশ, আর তারপর হচ্ছে শেষ হচ্ছে সুলতানি বংশ, সেটা হচ্ছে লোধি বংশ, ঠিক আছে? এই লোধি বংশের অবসান ঘটিয়েই আমাদের ভারতবর্ষে তাহলে বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। মুঘল সাম্রাজ্যটা পড়ানো হয়ে গেছিল, তার আগে এই জায়গাটা গ্যাপ ছিল, এটা ওই জন্য পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে বলো? প্রথম শুরু করেছিল কে? হ্যাঁ, ওই দুটো প্রথম বলি, কুতুব মিনার শুরু, এইটা মেন দুটো জিনিস জেনে রাখলে হয়ে যাবে। কুতুব মিনার শুরু করেছিল কে? আচ্ছা, শেষ করেছিল কে? ইলতুৎমিশ, ওইটুকু জেনে রাখলেই হয়ে যাবে, বোঝা গেছে? আর পরে যে, হ্যাঁ পরে যে এই যে ফিরোজ শাহ হলো, ওটা পরে আসি, এই দুটো মোটামুটি করলেই হবে, বোঝা গেছে? আমি ওইগুলো বলে দিচ্ছি, এই দুটো করবে, যে কুতুবউদ্দিন আইবক, হ্যাঁ আমি বলছি শোনো, কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল, ইলতুৎমিশ শেষ করেছিল, ব্যাস এই পর্যন্ত, এই লেভেলে করলেই হবে, ওই আর এক্সট্রা কিছু করতে হবে না, ওইগুলো করতে হবে না, বোঝা গেছে? আচ্ছা, দেখো এবারে তুঘলক বংশ, তাহলে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, আর এই যে সালগুলো, হ্যাঁ আরেকবার বলি, সালগুলো, ঠিক আছে? প্রত্যেকটা ওই যা শুরু হচ্ছে রাজবংশ থেকে, ঠিক আছে? রাজবংশের প্রতিষ্ঠাতা তাহলে কত সালে হয়েছিল? এর কত সালে? হ্যাঁ 1206 থেকে কুতুবউদ্দিন আইবক 1210, এইগুলো সালগুলো পরপর মনে রাখবে, বোঝা গেছে? তারপরে কে বসেছিল, তারপরে কে বসেছিল, প্রত্যেকের সাল এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল, এইগুলো মাথায় থাকে, বোঝা গেছে? হ্যাঁ, এগুলো বারবার পড়বে, একবার পড়ে মনে রাখার বিষয় এগুলো নয়, বহুবার পড়লে তবে মনে থাকবে, নইলে আবার ভুলে যাবে। আচ্ছা, এরপর আসছি তুঘলক বংশ, ঠিক আছে? তাহলে খলজি বংশের পর ভারতের তাহলে সিংহাসনে কোন বংশ রাজত্ব করছে? তুঘলক বংশ। তাহলে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। প্রতিষ্ঠাতা আর শেষ শাসক যে কোনো বংশের প্রতিষ্ঠাতা কে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর শেষ শাসক কে ছিল? তাহলে ওই তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিল গিয়াসউদ্দিন তুঘলক। মনে থাকে যে তার আসল নাম ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ, গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম ছিল গাজী মালিক। আগে বেশিরভাগ সুলতান, এখনো দেখবে সিনেমা আর্টিস্টরা, ওদের আসল নাম কিন্তু খুব কম তোমরা জানো, ঠিক আছে? ওদের আসল নাম চেঞ্জ হয়ে যায়, একটু আবির থাকবে সেই রকম নাম ওরা দেয়। যেমন দেব, ওর নাম কি ছিল? এটা সবাই জানে মোটামুটি, জানবে মনে হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর হচ্ছে প্রসেনজিতের এরকম, হ্যাঁ বুম্বাদা, ওটা তো এমনি ডাক নাম, ওর আসল নামটা কি আমিও ভুলে যাচ্ছি, যাই হোক এরকম না, ওদের কি নাম টাম গুলো আছে, বুঝলে? মোটামুটি আলাদা আলাদা নাম দিয়ে একটা গাম্ভীর্য, হ্যাঁ ওইগুলো মোটামুটি সিনেমার সময় ওদের নামগুলো একটা দিয়ে দেয়, আলাদা আলাদা নাম দিয়ে। প্রসেনজিতের সম্ভবত ভালো নাম প্রসেনজিৎ, যাই হোক ওরকম হবে। তা এই সুলতান গুলো আগে, এই যে সুলতানদের, ওরা ওই সিংহাসনে বসার আগে একটু আধিপত্যপূর্ণ নাম ধারণ করতো। বেশিরভাগ সুলতান তো আগে দাস থাকতো, হ্যাঁ তারপরে ওরা বিভিন্ন কাজের মাধ্যমে সুলতানের কাছে প্রিয় হতো, তারপরে হ্যাঁ হ্যাঁ কি এমনি হয় না, সে সুলতান হবে, সেই যে আমার তোমার মতো দাদা সুলতান হবে, ওর এমনি হয় না বললে হবে, ও সুলতান, ঠিক আছে? হ্যাঁ তুমি না বলবে, তুমি বাড়িতে গিয়ে রান্না বান্না করে রাখো, বুঝতে পেরেছি? তোমাকে পড়তে কেউ বলেছে? কিন্তু নিজে পড়বে বলে, ভালো চাকরি করবে, ভালো জীবনযাপন করবে, ওই জন্য পড়ছে, বুঝতে পেরেছো? না বললে কোনো ব্যাপার নয়।
হ্যাঁ হাতাখন্ডি আছে, বোঝা গেছে। তাহলে ওই গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম ছিল গাজী মালিক, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। এরপর তার যে ওই পূর্ব জীবন টিবন গুলো আছে এগুলো আর বোঝানোর বিশেষ কিছু নেই, ওই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। যে ওই প্রথমে আলাউদ্দিন খলজি ও জালাউদ্দিন খলজির আমলে সৈনিকের কাজ করতো, ঠিক আছে, সৈনিক হিসেবে স্বামী জীবন শুরু করেছিল। তারপর আলাউদ্দিন খলজির আমলে ও হচ্ছে ওই পাঞ্জাব অঞ্চলে শাসনকর্তা নিযুক্ত হন, ঠিক আছে। এবার ধীরে ধীরে যখন ওই মঙ্গলদের আমাদের এই মঙ্গলদের বিরুদ্ধে, তখন মঙ্গলরা যখন তখন ভারত আক্রমণ করতে চাইতো, মঙ্গলদের বিরুদ্ধে ও হচ্ছে 29টি যুদ্ধ করেছিল এবং সাফল্য লাভ করেছিল, বুঝা গেছে। তা সেখান থেকে 29টা যুদ্ধ করেছিল। ওকে হচ্ছে মালিকুল গাজী বলে বা ওই গাজী মালিক বলে ওই উপাধিটা দেওয়া হয়েছিল, গাজী মালিক। এটার এইটুকু কোশ্চেনে মনে রাখবে যে ওর আসল নাম কি বা তুঘলক বংশের প্রতিষ্ঠাটাকে আর তার আসল নাম কি, আর কত খ্রিস্টাব্দে তুঘলক বংশ প্রতিষ্ঠা হয়েছিল আর কত দিন পর্যন্ত চলেছিল, ঠিক আছে, মানে এরা শাসন করেছিল। তাহলে ওই যে 1320 থেকে 1325 পর্যন্ত এর শাসনকাল, ঠিক আছে, আমাদের গিয়াসউদ্দিন তুঘলকের শাসনকাল। তো সিংহাসনে বসেছিল, তাহলে তুঘলক বংশের শুরু হচ্ছে কবে, 1320 পর্যন্ত, বোঝা গেছে। আচ্ছা এরপর যে এর সম্পর্কে পড়বে এবারে এর, আচ্ছা হ্যাঁ, গিয়াসউদ্দিন তুঘলক একটা গুরুত্বপূর্ণ শহর প্রতিষ্ঠা করেছিল, তার নাম হচ্ছে তুঘলকাবাদ শহর। এটা পরীক্ষায় এসছে অনেকবার। তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলক না দিয়ে অপশানে গাজী মালিকও দিতে পারে, বোঝা গেছে, অপশানে গাজী মালিকও দিতে পারে, সুতরাং এইগুলো যেন মাথায় থাকে। আচ্ছা এরপর হচ্ছে এর তুঘলক বংশের এতে কে বসে সিংহাসনে, তাহলে মোহাম্মদ বিন তুঘলক। ইনি কি নামে পরিচিত, পাগলা রাজা নামে পরিচিত। কিন্তু কেন পাগলা রাজা ছিল না কিছু, উনি কিন্তু ওর দূরদর্শী ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। ভারতের ইতিহাসে মানে সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে উনি সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি ছিলেন, হ্যাঁ, দার্শনিক ছিলেন। কিন্তু ওনার কিছু ডিসিশন ভুলভাল হয়ে যায়, হ্যাঁ, কিছু উনি একটু বেশি ভেবে বেশি ভালো ডিসিশন নিতে গিয়েই ক্ষতিগুলো করে দিয়েছিল। যেমন কি না, উনি হচ্ছে দিল্লি থেকে দাক্ষিণাত্য দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। তাহলে দিল্লি কোথায়, দাক্ষিণাত্য দেবগিরি মানে বর্তমানে সেই আমাদের মহারাষ্ট্র। তাহলে দিল্লি থেকে মহারাষ্ট্রে রাজধানী স্থানান্তর করেছে। সেই রাজধানী স্থানান্তর করে কিন্তু চুপ থাকেনি, উনি কি করেছে, দিল্লির যাবতীয় সবকিছু, সে অন্ধ খঞ্জ ভিক্ষু সবাইকে নিয়ে গেছে ওখান থেকে, তোরা সবাই চলো ওখানে, ঠিক আছে, দীর্ঘ পথ অতিক্রম করে সবাইকে ওখানে নিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, কারণ কি ছিল না, ওই দিল্লিটা উত্তর পশ্চিমের দিকে, তা ওইখানে ওই মঙ্গল আক্রমণ, বিভিন্ন বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, সেই জন্য ও নিয়ে গেছিল। এবার নিয়ে গিয়ে ওই দেবগিরিতে নিয়ে গিয়ে দেবগিরির নাম পরিবর্তন করে কি করেছিল, দৌলতাবাদ রেখেছিল, বুঝলে, মানে দিল্লি তখন রাজধানী করে দিয়েছে, তো দৌলতাবাদ দেবগিরির নাম পরিবর্তন করে ওটাই রাজধানী হয়ে গেছে। এবার ওখানে গিয়ে, এটা বহুবার পরীক্ষায় আগে প্রশ্ন এসেছে, এখন সাধারণত দেয় না, কারণ এটা সবাই জেনে গেছে, এই প্রশ্নগুলো খুব কম দেয়, যে মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল, দেবগিরিতে, এবং দেবগিরির নাম কি রেখেছিল, দৌলতাবাদ। এবারে ও গিয়ে ওখানে গিয়ে দেখলো যে ওখানে ও পোষাচ্ছে না, ঠিক আছে, ওখানে মানুষের যে দিল্লিতে তখন দীর্ঘদিন ধরে ওটা কেন্দ্র ছিল এবং ওটা রাজধানী শহর ছিল, ওখানে পরিকাঠামো ব্যবস্থা সবকিছু উন্নত ছিল। ওখানে গিয়ে দেখছে যে মানুষের জীবনযাপনের মান অত্যন্ত নগণ্য, পরিবহন ব্যবস্থাও ভালো নয়। তখন ও কি করলো, গিয়েছিল সবাইকে নিয়ে গেছিল, আবার সবাইকে ফিরিয়ে এনেছে দিল্লিতে। অন্ধ খঞ্জ ভিক্ষু যারা যাবে না তাদেরও জোর করে নিয়ে গেছে, যেতেই হবে, রাজধানী স্থানান্তরিত হচ্ছে, তোমরা না গেলে রাজধানীতে থাকবে কারা, ব্যাপারটা ওরকম, সবাইকে নিয়ে গেছে দীর্ঘপথ। তখন মানে মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত আর বিরক্ত হয়ে গেছিল, ঠিক আছে। এবং ও মুদ্রা চেঞ্জ করেছিল, বোঝা গেছে। সেই সময়ে ওই মুদ্রা চেঞ্জ ব্যবস্থাটা প্রচন্ড কঠিন ছিল, এবং সেই মুদ্রা চেঞ্জ করার পরও যখন জালিয়াতি ঢুকতে পারছিল না, তখন ওর মুদ্রা এই চেঞ্জের ব্যবস্থাটা তাহলে বিফল হয়ে গিয়েছিল। সেই জন্য ওকে অ্যাকচুয়ালি দুটো মানে বড় বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য ওকে ওই পাগলা রাজা উপাধি দেওয়া হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো, পাগলা রাজা উপাধি দেওয়া হয়েছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও তাহলে উনি এই যে মোহাম্মদ বিন তুগলকের শাসন কালটা খুব গুরুত্বপূর্ণ, কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত উনি তাহলে দিল্লি সিংহাসনে বসেছিলেন, 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। এটা ভালো করে রাখবে, ভালো করে মনে রাখবে। আর মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি, প্রকৃত নাম কি, জুনা খাঁ, ঠিক আছে। প্রচুর প্রকৃত নাম আছে, এগুলো বারবার পড়বে, নইলে মনে রাখবে না, হ্যাঁ, এগুলো যেন মাথায় থাকে। আচ্ছা তাহলে গিয়াসউদ্দিন তুগলকের পুত্র ছিল, এটা সাধারণ জিনিস, ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত, এগুলো সব দেওয়া আছে।
এবার তিনি পতিত জমিকে তাহলে আবাদি জমিতে রূপান্তর করার জন্য কি ব্যবস্থা নিয়েছিলেন? আমিরি কোহি নামে একটা নতুন কৃষি বিভাগ গঠন করেছিল। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমিরি, এটা প্রশ্ন আছে যে আমিরি কোহি নামে কৃষি বিভাগ কে গড়ে তুলেছিলেন, বা মোহাম্মদ বিন তুগলক কোন নামে একটা তাহলে কৃষি ব্যবস্থার সংস্কার করেছিলেন? আমিরি কোহি নামে। বোঝা গেছে? মানে যে সমস্ত জমিগুলো চাষ আবাদ হতো না সেগুলোকে তিনি চাষাবাদের, যেগুলোকে আমরা পতিত জমি বলি, সেগুলোকে চাষ করার আন্ডারে, মানে যাতে চাষাবাদ করা যায় সেই জন্য একটা ব্যবস্থা করেছিলেন। তার নাম হচ্ছে আমিরি কোহি। ঠিক আছে? আচ্ছা, আর উনি হচ্ছে সেনাবাহিনীর রসদ সরবরাহ, অর্থনৈতিক সমৃদ্ধি এগুলো করার জন্য গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চল, ঠিক আছে, মানে যে দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় কি দোয়াব, বুঝতে পেরেছো? দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি করেছিলেন। এগুলো পড়বে। আর এই যে বলা হলো যে মঙ্গল আক্রমণের জন্য তিনি দাক্ষিণাত্যে দেবীদের রাজধানী স্থানান্তর করেছিলেন, তার নাম রেখেছিলেন দৌলতাবাদ। এগুলো সব এই আছে, এখানে দেওয়া আছে, পড়বে। এগুলো নোটটা খুলে দেখো সবাই একটু, এগুলো দেওয়া আছে। আচ্ছা, তিনি ওই প্রতীকী মুদ্রা চালু করেছিলেন, এটাও দেওয়া আছে নোটে, এগুলো সব পড়বে। আচ্ছা, এরপর এই বিদেশি পর্যটক, এইটা মানে যতগুলো এই তুগলক বংশের যতগুলো প্রশ্ন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তাহলে ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিল? ইবন বতুতা হচ্ছে ওই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিল। তার থেকে বেশি আর এসছে কোথা থেকে ইবন বতুতা ভারতে এসেছিল। মানে আগে পরীক্ষা হলে এই প্রশ্নটা থাকবে যে কোথা থেকে ইবন বতুতা ভারতে এসেছিল, মরক্কো থেকে। যারা সালের প্রশ্ন ফলো করে দেখবে এই প্রশ্নটা বহুবার এসেছে, ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিল। রেলের প্রশ্ন তো মানে এটা এনটিপিসি তে মনে হয় মানে প্রত্যেকবারে আসে, এবারেও দিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ, অনেক শিখতে। তাহলে মরক্কো থেকে ইবন বতুতা ভারতে এসেছিল। আচ্ছা, এবারে তিনি হচ্ছে তার যে সফর ইবন বতুতার যে ভ্রমণ বৃত্তান্তটা, ইবন বতুতা ভারতে এসেছিলেন, মরক্কো থেকে এসেছিলেন, এবং তিনি একটা তার ভ্রমণ বৃত্তান্ত রচনা করেছিলেন। সেই ভ্রমণ বৃত্তান্তটার নাম এখানে শুধু দিয়েছে রেহলা। ঠিক আছে? ওটা হবে কিতাব উল রেহলা, পুরো নামটা হবে। নোটে এই জিনিসটা একটু গেছে, মিস্টেক গেছে। ওটার নাম হবে এখানে দিয়েছে দেখো রেহলা দিয়েছে না, ওটা হবে কিতাব উল রেহলা। বোঝা গেছে? পুরো নাম হবে কিতাব উল রেহলা, মানে তার ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্তের নাম। বোঝা গেছে? আচ্ছা, এরপর তাহলে এই কটা জিনিস জানলেই মোটামুটি আমাদের এর সম্পর্কে হয়ে যাবে। এরপরে আসছি তাহলে পরবর্তী শাসক কি না, ওই আমাদের মোহাম্মদ বিন তুগলকের কোনো পুত্র সন্তান ছিল না। যখন উনি ওই মারা গেছিলেন তখন ওনার পাশে তাহলে কে ছিলেন? ওই ফিরোজ শাহ তুগলক। বুঝলে? মোহাম্মদ বিন তুগলকের এখানে পরিষ্কার দেওয়া আছে। তাহলে তিনি যখন ওই যে সিন্ধু প্রদেশে সামরিক অভিযানে যাচ্ছিলেন এবং সেখানে তিনি মারা গেছিলেন, তার সঙ্গে কিন্তু সেই সময় ফিরোজ শাহ তুগলক ছিল। বুঝলে? তাহলে সেনা কর্মী হিসেবে, এবং সেই ফিরোজ শাহ তুগলকই তাহলে পরবর্তীকালে মোগল আমাদের তুগলক বংশের তাহলে সিংহাসনে বসে, এবং তিনি হচ্ছে পরবর্তী দিল্লির সম্রাট হন। এবারে দিল্লির উজির খাসাই জাহান কি আছে, ওইগুলো এত পড়ার দরকার নেই, এগুলো মোটামুটি জেনে রাখবে, একটু করে রাখবে। আচ্ছা, তারপরে তিনি সেনাবাহিনী দিল্লি, হ্যাঁ, এবারে এই তুগলক উপসংহারটা যে দিয়েছে, তাহলে তুগলক বংশের এইখানে গিয়াসউদ্দিন তুগলক, তিনি ছিলেন এক দক্ষ সেনানায়ক ও সংগঠক। এটা দেখে রাখবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে? এগুলো একটু দেখে রাখবে। এবার ফিরোজ শাহ তুগলকের শাসনকালটা, প্রত্যেকের শাসনকালটা করবে যে 1351 থেকে 1388 পর্যন্ত। তাহলে এর পিতা মাতার নাম অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু একবার করে দেখে রাখবে, তোমরা দিয়েছে, একবার করে দেখে রাখবে। ফিরোজ শাহ ছিল ওই যে তুগলক বংশের তৃতীয় সুলতান। ঠিক আছে? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, তারপর ফিরোজ শাহ তুগলক। বুঝা গেছে? ও হচ্ছে তৃতীয় সুলতান ছিলেন, এটা মনে রাখবে, এই কোশ্চেনটা আসে মাঝে মধ্যে। আচ্ছা, আর মোহাম্মদ বিন তুগলক নিঃসন্তান ছিলেন, এটা তো বলেছি। এবারে ওই আমাদের ফিরোজ শাহ তুগলকের কিছু কর্মকাণ্ড, ফিরোজ শাহ তুগলকের কর্মকাণ্ড গুলো একটু ভালো করে দেখবে। তিনি হচ্ছে কিছু কর ব্যবস্থা গঠন করে, একটা কর ব্যবস্থা গঠন করেছিলেন, 4 রকমের কর। একটা হচ্ছে খারাজ, তারপর হচ্ছে খামস, জিজিয়া আর জাকাত। ঠিক আছে? এখানে দেওয়া আছে, তাহলে ওই খামসটা ঠিক আছে। এবার এই যে খারাজ করটা নিয়ে, খারাজ করটা 4টের মধ্যে খারাজ করটা নিয়ে সবচেয়ে বেশি পড়ানো হয়েছে যে খারাজ করটা কি। ঠিক আছে? খারাজ করটা হচ্ছে ভূমি রাজস্ব, খামস হচ্ছে লুণ্ঠিত দ্রব্যের 1/5, এখানে শুধু লুণ্ঠিত দ্রব্যের উপর কর দিয়েছে, টেক্সট বইগুলোতে আরো ডিটেলসে পাবে যে লুণ্ঠিত দ্রব্যের 1/5, মানে ওই সেনাবাহিনী কোথাও ওই রাজ্য জয় করলে তো যে যার মতো লুণ্ঠন করে আনে, তার 1/5 আমাদের সম্রাটকে মানে সুলতানকে দিতে হতো। মোটামুটি
ওই খামাস হচ্ছে লুণ্ঠিত দ্রব্যের উপর কর। তারপর হচ্ছে জিজিয়া, এই জিজিয়া আর জাকাত এই দুটো বহুদিন ধরে সুলতানি আমলে প্রচলিত ছিল। জিজিয়া হচ্ছে অমুসলিম প্রজাদের উপর ধর্মীয় কর নেওয়া হতো, যারা অমুসলিম, মুসলিম ছাড়া অন্যান্য তাদের হচ্ছে জিজিয়া, আর জাকাত হচ্ছে মুসলিমদের উপর তাহলে ধার্য যে ইসলামী দান কর, মানে মুসলিমদের কাছ থেকে যে করটা নিত, এই জিজিয়া আর জাকাত করটা খুব গুরুত্বপূর্ণ, তা মাথায় রাখবে। আর তিনি হচ্ছে ওই চুপি এর নামে চুম্বীকর নামে একটা আন্তর্জাতিক বাণিজ্য করটা সেটা তুলে দিয়েছিলেন, এটা মনে রাখবে। আচ্ছা, এবারে এই যে একটা ব্যবস্থা আসছে কর্ম নিয়োগ ব্যবস্থা, এই তোমাদের আমাদের সুবিধের জন্য করেছিল, মানে তখনকার দিনে যারা বেকার ছিল আর কি, সেই বেকারদের কর্ম দেওয়ার জন্য বা কাজ দেওয়ার জন্য তিনি কর্ম নিয়োগ দপ্তর বলে একটা দপ্তর প্রতিষ্ঠা করেছিল। এটা অবশ্যই ভালো করে করে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে এই কোশ্চেন গুলো বেশিরভাগ WBCS এ আসে, বুঝলে। কর্ম নিয়োগ দপ্তর বেকার যুবকদের জন্য কর্ম নিয়োগ দপ্তর বা কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কে কর্ম নিয়োগ দপ্তর প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে আমাদের এই ফিরোজ শাহ তুগলক। এগুলো BCS এই কোশ্চেন গুলো একটু আসে। আচ্ছা, তারপরে তিনি দারুল সাফা, এটা শাখা দেওয়া আছে, এটা সাফা হবে, ঠিক আছে, এটা শাখা দেওয়া আছে, সাফা হবে। দারুল সাফা নামে একটা দাতব্য প্রতিষ্ঠান তিনি চালু করেছিলেন, ঠিক আছে, তাহলে গরিবদের জন্য ও চিকিৎসা দেওয়া হতো ওখানে। আর দেওয়ানি খসরাত বা খাইরাত কি আছে, এটা হচ্ছে ওই যে বিধবাদের জন্য বা অসহায়দের জন্য আর্থিক সাহায্য দেওয়া হতো। দারুল সাফা নামে একটা অর্থ সাহায্য বর্ণনা। তাহলে ওর এতে একটা হচ্ছে কর্মনিয়োগ ব্যবস্থা, তারপর হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান, আর হচ্ছে ওই অর্থ সাহায্যের জন্য দেওয়ানি খসরাত নামে একটা অর্থ সাহায্য ভান্ডার প্রতিষ্ঠা করেছিল। আর ও হচ্ছে কৃষি কাজের জন্য সেচ খাল নির্মাণ করেছিল, এগুলো পড়বে। আচ্ছা, এরপর ওই যে জিতল, অর্ধ জিতল আর সিপি জিতল, মেন হচ্ছে জিতল, তিনি খাঁটি সোনা ও রূপার মধ্যে চালু করেন, একই সঙ্গে স্বল্প মুদ্রায়নের মূল্যমানের যে মুদ্রা চালু করেছিলেন তার নাম হচ্ছে জিতল। ফিরোজ শাহ তুগলকের আমলে জিতল মুদ্রাটা চালু ছিল, এই যেন মাথায় থাকে। আচ্ছা, আর ফিরোজ শাহ ছিলেন কট্টর সুন্নি মুসলমান, এগুলো জানো তোমরা, শিয়া আর সুন্নি, হ্যাঁ, ও ছিল কট্টর সুন্নি মুসলমান। আর তিনি হচ্ছে ওই যে পুরীর জগন্নাথ মন্দির, আমাদের যেটা পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু ও আক্রমণ করেছিল এবং ওই জগন্নাথ দেবের মূর্তি নিয়ে সাগরে নিক্ষেপ করেছিল, বুঝতে পেরেছো। আর একে, আচ্ছা, কাকে, আমি গতদিন এটা জিজ্ঞাসা করেছিলাম, কাকে বাদ শিকান বা মূর্তি ভঙ্গকারী বলা হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল? এ জানো না, এটাই উত্তর, গতদিন পড়িয়েছি আমি। কাকে, এ দেবজ্যোতি, কাকে বাদ শিকান বা মূর্তি ভঙ্গকারী বলা হয়েছিল? সুলতান মাহমুদ, ঠিক আছে। ওই জন্য ভারতবর্ষে এত মন্দির আর এত মূর্তি ধ্বংস করেছিল, ওকে বাদ শিকান বা মূর্তি ভঙ্গকারী বলা হয়েছিল। হ্যাঁ, তখন ওরকম যে যে যত মূর্তি ভঙ্গ করবে বা এই অন্য ধর্মের স্থান করবে, ওদের ওই আমলে প্রচলিত ছিল, সে তত ইসলাম জগতে তাহলে তত বেশি সম্মান পাবে, ঠিক আছে, ওকে বাদ শিকান বলে উপাধি দেওয়া হয়েছিল, বুঝা গেছে। আচ্ছা, আর এটা মনে রাখবে, পুরী জগন্নাথ মন্দিরে তাহলে কে আক্রমণ চালিয়েছিল? ফিরোজ শাহ তুগলক। আর একটা বর্তমানে যে ওই যে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, বুঝতে পেরেছো, ওটা কিন্তু ওই ফিরোজ শাহ তুগলকই নির্মাণ করেছিল, এটা যেন মাথায় থাকে, খুব গুরুত্বপূর্ণ। যে ফিরোজ শাহ কোটলা, তাহলে স্টেডিয়ামটা, তাহলে ওই বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম খেলা হয়তো জানো তো, দিয়ে দেয় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লি, তাহলে ওটা ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিল। আচ্ছা, এরপর হচ্ছে তৈমুর লং। এই এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ, যে তৈমুর লং কত সালে কার আমলে ভারত আক্রমণ করেছিল, বা কোন শাসনকালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিল, সালটাও খুব গুরুত্বপূর্ণ। 1398 খ্রিস্টাব্দে, তাহলে তৈমুর লং যখন ওই তুগলক বংশের বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়, ঠিক আছে, সেই সময় চাকতাই তুর্কিদের নেতা তৈমুর লং ভারত আক্রমণ করে, ঠিক আছে। হ্যাঁ, তৈমুর লং ওই মঙ্গল, বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে তৈমুর লং হচ্ছে এশিয়ার ওই চাকতাই তুর্কি, যেটা আর কি, সরি, একটা মঙ্গল আর তুর্কি, ওই তুর্কিরা ওই তৈমুর লং আর ওই সময় চেঙ্গিস খান, ওই দুই ছিল। বাবরের এটা পড়িয়েছি তো, বাবর পিতার দিক থেকে, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ওই তিনি ওই নিষ্ঠুর বিজেতা নামে পরিচিত ছিল। তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল কি, ও কিন্তু ভারতের সাম্রাজ্য বিস্তার করতে আসেনি, যেমন সুলতান মাহমুদ ও সাম্রাজ্য বিস্তার করতে আসেনি, তৈমুর লং ও ভারতের সাম্রাজ্য বিস্তার করতে আসেনি, ওর উদ্দেশ্য ছিল লুণ্ঠন করা, বুঝলে। তাহলে ও ভারতের প্রচুর ধন সম্পদ লুণ্ঠন করেছিল এবং দিল্লিতে প্রবেশ করেন হচ্ছে 1398 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর।
শহরে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, লুণ্ঠন এইগুলো সব চালিয়েছিল। এবারে ও যখন চলে যায় আর কি, চলে যাওয়ার সময় এবারে সৈয়দ বংশের যে প্রতিষ্ঠাতাকে ভারতে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। ঠিক আছে, ও হচ্ছে খিজির খাঁকে ওই ভারতের তাহলে শাসনকর্তা হিসেবে বসিয়ে দিয়ে যায়। বুঝতে পেরেছো? এবং ওই সময় পুরো ভারত একটা বিপর্যস্ত অবস্থায় ছিল এবং খিজির খাঁ ওই সুযোগ নিয়ে ভারতবর্ষের সাম্রাজ্যে মোটামুটি দখল করেছিল। এবার তাহলে ওই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, এর উপসংহার টংহার গুলো পড়বে। আচ্ছা, এরপরে হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ কত? 1414 থেকে 1451 পর্যন্ত চলেছিল। এবং এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, এই কোশ্চেনটা বহুবার এসছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। ঠিক আছে, এবারে এই বংশের শাসকরা ওই যে ওদের মানে নিজেদের হযরত মুহাম্মদের যে কন্যা ফাতিমা ওই বংশধর বলে দাবি করত। হ্যাঁ, এবং এটা পড়বে 1414 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেন খিজির খাঁ এবং তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। আর তিনি নিজেকে রাইয়াতি আলা বা সর্বোচ্চ শাসক হিসেবে ভূষিত করেছিল। এই মানে সৈয়দ বংশের আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ অংশ নেই। এরপর ওই খিজির খাঁর পর মোবারক খাঁ সিংহাসনে বসেন, ও সেরকম কিছু গুরুত্বপূর্ণ অংশ নেই। এগুলো একটু দেখে রাখবে কে কে বসেছিল। খিজির খাঁ, তারপর মোবারক খাঁ, এরপর মোহাম্মদ শাহ, যারা যারা বসেছিল এইগুলো পড়বে। এরপর হচ্ছে ভারতের সাম্রাজ্যে যে রাজত্ব করেছিল সে হচ্ছে লোদি বংশ। লোদি বংশের প্রতিষ্ঠাতাও খুব গুরুত্বপূর্ণ বহলুল লোদি। ভারতবর্ষের প্রথম কোন আফগান হচ্ছে ভারতে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। বুঝতে পেরেছো? ভারতের প্রথম আফগান হচ্ছে বহলুল লোদি। নিচে চলে আসো, এই যে লোদি বংশ। বুঝতে পেরেছো? এই জিনিসটা বলবে যে মোহাম্মদ শাহ দিল্লির বাহ্যিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্য রক্ষার জন্য যখন পশ্চিম ভারতের শক্তিশালী আফগান নেতা বহলুল লোদিকে তুষ্ট রাখার চেষ্টা করেছিলেন এবং তিনি বহলুল লোদি খান-ই খানন মানে সামরিক শ্রেষ্ঠত্বের উপাধি প্রদান করেছিল। এই খান-ই খানন উপাধিটা কে নিয়েছিল? এটা হচ্ছে বহলুল লোদি নিয়েছিল। বুঝতে পেরেছো? এগুলো পড়বে। বহলুল লোদি হচ্ছে প্রথম আফগান সাম্রাজ্য এই শাসক যিনি হচ্ছে ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। বহলুল লোদির পর হচ্ছে কে হচ্ছে প্রথম এতে বসে, সরি, বহলুল লোদির পর কে সিংহাসনে বসে? সিকান্দার লোদি। তাহলে বহলুল লোদি তাহলে ছিল 1351 থেকে 89। তারপর সিকান্দার লোদি 1489 থেকে হচ্ছে তোমার 1517। হ্যাঁ, এর লোদি বংশের সবচেয়ে যোগ্য, এই সিকান্দার লোদিকে লোদি বংশের সবচেয়ে যোগ্য সুগঠিত শাসক বলে ধরা হয়ে থাকে এবং তার প্রকৃত নাম ছিল নাসিরউদ্দিন। আর ওই যে এটা আছে গুলরুখি ছিল তার ছদ্মনাম, এটা দেখে রাখবে, কিন্তু ওর আসল নামটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সিকান্দার লোদির আসল নাম এটা হচ্ছে নাসিরউদ্দিন, এটা পড়বে। আর হচ্ছে এই আগ্রা শহরটা এই কে প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, ভবিষ্যতে আসবে যে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে নাসিরউদ্দিন, সরি, সিকান্দার লোদি। বোঝা গেছে? তো পরবর্তীতে মুঘল যুগে আগ্রা গুরুত্বপূর্ণ রাজধানী হয়ে ওঠে, জানো। এরপর হচ্ছে কৃষি উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেন, এগুলো পড়ে রাখবে মোটামুটি। এরপর এই যে লোদি বংশের শেষ সুলতানকে ইব্রাহিম লোদি। এখান থেকে তো মানে বহুবার প্রশ্ন এসছে যে 1517 থেকে 1526 পর্যন্ত ভারতবর্ষের শেষ সুলতান এটা হচ্ছে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির তাহলে কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? তাহলে বাবরের সঙ্গে। ঠিক আছে, 1526 খ্রিস্টাব্দে তাহলে ইব্রাহিম লোদি তাহলে বাবরের সঙ্গে যুদ্ধে পরাজিত হয় এবং ভারতে লোদি বংশে তাহলে ওইখানেই তার উচ্ছেদ হয় এবং ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তাহলে ওই এটা কি বলে, লোদি বংশের তাহলে শেষ সুলতান কে? তাহলে ইব্রাহিম লোদি, এটা যেন মনে থাকে। আর আমাদের লোদি বংশের উচ্ছেদ কে ঘটান, এটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে লোদি বংশের অবসান কে ঘটিয়েছিল, সে হচ্ছে ওই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পুরো নামটা অবশ্যই মুখস্থ রাখবে, পুরো নাম, বাবরের পুরো নাম দিয়ে দেয় যে বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন, মোগল শাসক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এটা যেন মাথায় থাকে। এবার সুলতানি যুগের এটা হলো যুগ, এগুলো বলে দিলাম। ঠিক আছে, এগুলো পড়বে, এখানে বোঝানোর তেমন কিছু নেই, এই জিনিসগুলো একটু বুঝে বুঝে তোমাদের বারবার মুখস্থ করতে হবে। এবারে এই যে জায়গাগুলো একটু পড়তে হবে আমি বলে দিই, শোনো। সুলতানি যুগের এবার যে বাকি অংশটুকু দেওয়া আছে, এই সুলতানি যুগ, ঠিক আছে, তারপর মুঘল যুগ, এগুলো পরে আসি। এই সুলতানি যুগের যে কয়েকটা হলো, দাস বংশ হলো, খলজি বংশ হলো, তারপর হচ্ছে তোমার আমাদের কি বলে, না এটা ভুলে যাচ্ছি গো, কি কি বললাম, দাস বংশ হলো, তারপর খলজি, হ্যাঁ, তারপর হচ্ছে তুঘলক বংশ হলো, সৈয়দ বংশ হলো, লোদি বংশ হলো। ঠিক আছে, এই প্রত্যেকটা বংশের তাহলে এবারে প্রশাসনিক কাঠামো থেকে সবকিছু
এখানে দেওয়া আছে। সামাজিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দিয়েছে দেখো, রাজস্ব ব্যবস্থা, সুলতানি যুগের আর্থসামাজিক ব্যবস্থায় রাজস্ব ব্যবস্থা, ভূমি রাজস্ব ছিল কোষাগারের প্রধান উৎস। ঠিক আছে, এই প্রথমবারের মধ্যে আলাউদ্দিন খলজি জমি জরিপ ও ফসল ভিত্তিক কর নির্ধারণের কথা শুরু করেছিল। এই যে কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে ওইগুলো শেষ হয়ে গেছে বলে এই জায়গাগুলো যেন অবহেলা না করো। এই জায়গা